নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে তো বাড়িতে ঠাম্মি বলে যে আমি খুব ধুমধাম করে সমুদ্রের বিয়ে দেব। সমুদ্রের বিয়ের কথা শুনে ঝিনুক একটু অবাক হয়ে যায়। ঝিনুক তখন মানে সমুদ্র আর কি তার দাদার সাথে কথা বলতে গেলে তেজ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তেজের পেছন পেছন সুধাও চলে যায়। শিলা তো এখানে রয়ে যায়, কারণ তার আগের কাজ আবার ফিরে এসেছে। ঝিনুকও চলে যায়। ঝিনুক যাওয়ার সময় সমুদ্র ঝিনুককে ডাকে, ঝিনুকের হাতটা ধরে নেয়, বলে তোমার সাথে কথা আছে। ঝিনুক অবাক হয় যে এরকম ভাবে তো আগেও কখনো আমার হাত ধরেনি, কি হয়েছে সমুদ্র। সমুদ্রকে বলে যে এখানে নয়, পরে কথা হবে, বলে ঝিনুক চলে যায়। এদিকে তো তেজ একদম জেদ ধরে বসেছে, সুধার বাড়িতে এসে পুরো বসে পড়েছে যে সে কোথাও যাবে না। সুধা তখন ঝিনুককে আর তার মাকে বলে যে ঝিনুক মা, ওনাকে বলে দাও যে উনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আমি এই বাড়িতে থাকবো না, দরকার হলে আমি ওই ঠেলা গাড়িতে গিয়ে ঘুমাবো, তাও ভালো। তখন সমুদ্র মানে তেজ বলে আর কি যে ঝিনুক তোমার দিদিকে বলে দাও যে উনি নাকের ডগায় যে রাগ পুষে রেখেছেন সেটাকে কমিয়ে উনি যাতে এটা বোঝেন যে আমি এখান থেকে কোথাও যাব না। সুধা বলে ওনাকে আমি বারবার করে বললাম যে ওই বাড়িতে থাকতে, উনি আমার কোনো কথা শুনলেন না। উনি চলে এলেন এখানে আমার পেছন পেছন এই বাড়িতে থাকার জন্য। তো আমিও ওনার আর কোনো কথা শুনবো না। পুরুষ মানুষ বলে কি আর হাজবেন্ড বলে কি ওনাদেরই দাপট চলবে নাকি? আমাদের কথার কি কোনো মূল্য নেই নাকি? এরকমই বলতে থাকে। ঝিনুক আর তার মাঝে কিছু বলবে সেটার কোনো সুযোগই আসে না আর কি। তারাই বকে যাচ্ছে, তারাই প্রশ্ন করছে, তারাই উত্তর দিচ্ছে, আর ঝিনুক আর তার মা শুধু শুনছে। সুধা বলতে থাকে পুরুষ মানুষ তো তাই সংসারের জটিলতা বোঝেন না, একগুঁয়ে হয়ে বসে থাকেন, মানে তার জন্য যে আমাকে কত কথা শুনতে হবে সেটার কোনো আন্দাজ ওনার নেই। তখন তেজ বলে কথা তো শুনতে হবে না, কানে তুলে ওনাকে গুজে নিতে বলো, ঝিনুককে বলে। সুধা বলতে থাকে কি আমি কোনো কথা শুনবো না কানে? বাড়ির ছেলেকে আমি বাড়ি থেকে বের করে এনেছি, ওনার নয়নের মণিকে আমি ওনার থেকে আলাদা করে দিয়েছি, এই সমস্ত কথা আমাকে শুনতে হবে না? তেজকে বিছানা করে দিচ্ছে আর এই সমস্ত বকবক করে চলেছে সুধা। এরপরে ঝিনুক তার মাকে সাইডে ডেকে বলে মা, এদের মুখ তো এক্সপ্রেস ট্রেনের গতিতে চলছে, এদের ঝগড়া তো কিছুতেই থামছে না, তুমি কিছু করো প্লিজ মা। এদিকে ঝিনুকের মা মানে মা আর কি কিছু বলতে গেলে তেজ তখন বলে ঝিনুক ওনাকে বলে দাও যে এই মশাই টশাই যাতে একদম না টাঙায়, আমার এসব পছন্দ নয়। তখন সুধা বলে যে আমার বাড়িতে থাকতে গেলে আমার মতো করেই থাকতে হবে। তখন ঝিনুকের মা আর কি কিছু বলতে এলেও কিছু বলতে পারে না, চুপ করে থেকে যায়। এদিকে সুধা পা পিছলে পড়ে যাবে কি তখন তেজ ধরে ফেলে। এরপরে তেজ যে সুধাকে ধরে রেখেছে সেই অবস্থাতেও দুজনের ঝগড়া চলছে। প্রথমে তো ঝিনুক আর ঝিনুকের মা একটু দেখে লজ্জা পায়, তারপরে দেখে যে না, কিসের লজ্জা, এদের মধ্যে তো সেই ঝগড়াই চলছে এখনো পর্যন্ত। তখন বলে যে নিজেকে সামলাতে পারবেন না, আবার বীরাঙ্গনা নারী সাজছেন। তেজ বলে বলে কি আপনি আমাকে কিরকম ধরনের কথা বলছেন? বলে হ্যাঁ। বলে আপনি আমাকে বাঁচাতে কে বলেছে? আমাকে আমাকে ছেড়ে দিতেন, পড়ে যেতে দিতেন। বলে হ্যাঁ, ওই যে বিয়ে বাড়িতে আপনাকে প্রথম সামলেছিলাম মনে আছে, আপনি পড়ে যাচ্ছিলেন, আপনাকে ধরেছিলাম, সেই দিনই আপনাকে সামলানোটা আমার উচিত হয়নি, ধরাটাই উচিত হয়নি, সেই দিনই আমি ফেসে গেছি। তখন সুধা বলে কি আমাকে বিয়ে করে আপনি ফেসে গেছেন বলছেন? আমাকে বিয়ে করাটা আপনার উচিত হয়নি এটা বলতে চাইছেন আপনি? সুধা বলে তাই না, তো ধরেছিলেন কেন? ছেড়ে দিতে হতো আমাকে। তখন তেজ বলে তাই না। তখন তেজ ছেড়ে দেয় আর সুধা বিছানার মধ্যে ধপাস করে পড়ে যায়। এদিকে তেজই মশারিটা টাঙাতে আসে, তখন ঝিনুক বলে দিন জামাইবাবু, আমি টাঙিয়ে দিচ্ছি। এদিকে তো তেজকে বাইরে বিছানা করে দিয়ে সুধা যথারীতি ভেতরে চলে যায় ঘুমোতে। এদিকে ঝিনুক আর তার মা পড়ে যায় চিন্তায় যে এদের কি হবে বলো তো মা। বলে কি জানি রে, দূর, আমার ভাল লাগছে না। দিয়ে বলে ঠাকুর এদের যে কি হবে, কিছু একটা তো গতি লাগাও এদের। ঝিনুক তখন বলে এবার আমাকে আর সমুদ্রকে এই ঝামেলা মেটাতে কিছু একটা করতে হবে। এদিকে তো ঝিনুকের সমুদ্রের কথা মনে পড়ে যায় যে কিছু একটা বলতে চেয়েছিল। এদিকে সমুদ্র চিন্তায় পড়ে গেছে, বাড়িতে তো কেউ জানে না যে ঝিনুককে আমি ভালোবাসি, আর তার সাথে পালানোরও একটা প্রোগ্রাম হয়ে গেছে। এইসবই চিন্তা করে যাচ্ছে যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক সেই সময় সমুদ্রের ফোনে একটা মেসেজ আসে যে কাল ঠিক 6:30টার সময় জগদ্ধাত্রী মন্দিরে অপেক্ষা করব, মানে ঝিনুকের নামে দোয়েল পাঠাচ্ছে আর কি। এদিকে তো তেজ জানিয়ে দেয় যে আমি এভাবে পরিবারের কাছ থেকে লুকিয়ে পরিবারকে কষ্ট দিয়ে বিয়ে করতে চাই না, কারণ আমি দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি যে ভয় না পেয়ে সবসময় সৎ পথে চলতে আর কি, আর সত্যের সাথ দিতে। দোয়েল তো চিন্তায় পড়ে যায় যে হে ভগবান, এই ছেলের তো মতিগতি ঘুরে গেল, এবার কি করি। জেঠিমাও সামনে দাঁড়িয়ে আছে, কারণ জেঠিমা দোয়েল মিলেই সবটা প্ল্যান করেছে। জেঠিমা বলে কাজটাকে আমরা ঠিক করছি, একবার ভেবে দেখ। বলে মা, জগদ্ধাত্রী পুজো কিছুদিন আগেই শেষ হয়েছে, আর এখন মন্দিরটা ফাঁকাই থাকবে। আর তখন জেঠিমা বলে আর এই সুযোগে তোদের বিয়েটা দিয়ে দিতে পারলেই তো ব্যাস হয়ে গেল। কিন্তু বিয়ের পর ওরা যদি তোকে না মানে? বলে মা, ওই বাড়িতে তো ডিভোর্সই হয় না। বলে হ্যাঁ ঠিক বলেছিস তো। তা বলে সমুদ্র যদি জানে যে আমি ঝিনুক নয় দোয়েল, সমস্যাটা সেখানে হবে।
দোয়েল বুদ্ধি বের করে। দোয়েল সমুদ্রকে বলে, তুমি যদি আমাকে কালকে বিয়ে না করো তাহলে ফন্টেদা আমাকে বিয়ে করবে জোর করে। আর তুমি কি চাও? তুমি আমাকে যদি ভালোবাসো তাহলে কাল অবশ্যই তুমি জগদ্ধাত্রী মন্দিরে আসবে। এদিকে তো দোয়েল একদম সকাল সকাল স্বপ্ন দেখতে শুরু করেছে যে সে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছেও গেছে সমুদ্রের কাছে ঝিনুক সেজে। কিন্তু যখন সমুদ্র জানতে পারে যে এটা ঝিনুক নয় দোয়েল, তখন সিঁদুর পরাতে অস্বীকার করে দেয়। তখন দৌড়ে ঠাকুরের কাছে চলে যায় যে ঠাকুর, আমার এই স্বপ্নটাকে সত্যি হতে দিও না প্লিজ। এদিকে তো সকাল সকাল দোয়েল ঠাকুর মন্দিরে ঠাকুর প্রণাম করছে। এই দেখে তো ঝিনুক সবাইকে ডাকে যে এসো এসো মা ঠাম্মি দেখো, সকাল সকাল ঠাকুর ঘরে পেত্নী ঢুকেছে ঠাকুর প্রণাম করতে। ঠাম্মিরা অবাক হয়ে যায় যে বাবা এ কি দেখছি রে, জ্বর হয়েছে না মাথা খারাপ, একটু দেখ দেখ। ঝিনুক বলে ঠিক বলেছে, একটু দেখি দেখি। দোয়েল তখন বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তো সুধারা দোকানের জন্য বেরোবে কি, তখন একজন মহিলা আসে, বলে এটা কি সুধা ম্যারেজ ব্যুরোর অফিস? বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি তার মেয়ের বিয়ে, আর সেই মেয়ের বিয়ের ইভেন্টের প্রোগ্রাম নিয়েই সুধার কাছে এসেছে। বলে আমি আসলে আপনার মতোই ডিভোর্সি, আমি একা আমার মেয়েকে মানুষ করছি। তো আপনি যদি আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করতেন, মানে আমার খুব অল্প সামর্থ্যের মধ্যে মেয়ের বিয়ের ব্যবস্থা করা। বলে আমার হাজবেন্ড সাউথ ইন্ডিয়ান ছিলেন, আমি বাঙালি, আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে একজন এনআরআই সাউথ ইন্ডিয়ানের সাথে। বলে আমি চাইছিলাম কাজটা একটু অন্যরকম হোক। তখন সুধা বলে আপনি চিন্তা করবেন না, আমি কাজটা খুব ভালো করেই করব, খুব আন্তরিকতার সাথেই করব, আপনার কোনো অসুবিধা হবে না। এরপরে সুধার মা আর বোন চলে যায় দোকানে, আর সুধাকে বলে কাজ ছেড়ে তারপরে আসতে। তেজও সুধার সাথে অফিসে দাঁড়িয়ে আছে। সুধার তো কিছু ডেকোরেশন রেডি করা আছে, বলে এটা আপনি দেখতে পারেন যদি আপনার পছন্দ হয়, আর যদি এর থেকে অন্য কিছু চান তাহলে সেটাও আমরা করে দিতে পারি। বলে যে আমি একটু অন্যরকম চাইছি, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। মেয়ের বিয়ে বলে মা বাবা আমরা দুজনেই এগিয়ে এসেছি, আপনাকে না হয় সন্ধেবেলা আমি সমস্তটা অ্যাডভান্স করে যাব। বলে নিশ্চয়ই, সুধা ম্যারেজ ব্যুরো, আপনি যেমন চাইছেন তেমনই কাজ করবে। তেজ তো সুধার কাজ দেখে ঠাকুরের কাছে সুধার জন্য প্রার্থনা করতে থাকে, আর সুধাকে আশীর্বাদ করতে থাকে যে আপনি আপনার কাজ নিয়ে জীবনে আরো এগিয়ে চলুন। এরপরে তো চ্যাটার্জি বাবু তার মেয়েকে নিয়ে চলে এসছে আর কি আশীর্বাদ করাতে। মেয়ে তো বেশ সেজে গুজে এসেছে। আর এদিকে ঠাম্মি বলে মেজো বৌমা বড় বৌমা তোমরা সব শরবত টরবত নিয়ে এসো। এদিকে তো বড় বৌমা মেজো বৌমা এরা সবাই চলে এসছে হাতে শরবত নিয়ে। সেখানে জ্যোৎস্নাও আছে, কিন্তু তারা কিন্তু মাথায় ঘোমটা দেয়নি। তারা একদম সুন্দরভাবে কিছু একটা প্ল্যান করে এসেছে, একদম নিডর হয়ে ঠাম্মির সামনে যাচ্ছে। যেমন যেন তারা কোনো কিছুতে ভয় পায় না, তারা নিজের মতো নিজের জীবন চালাবে। ঠাম্মি তো ইশারা করতে থাকে ঘোমটা নিয়ে। তখন বলে কিছু বলছেন মা আপনি, মানে না বোঝার ভান করতে থাকে তেজের মা। আয়োজন কিছু কম হয়েছে, আর কিছু নিয়ে আসবো? মেজো আয়। ঠাম্মিকে পাত্তা না দিয়ে চলে যায় তারা। ঠাম্মি মনে মনে ভাবছে ঘোমটা না দিয়ে বাইরে এসেছে, এদের আশকারা দিচ্ছে। তরিতা বলে দেখেছো তো ঠাম্মি, বাড়ির মেয়ে বউদের কেমন সাহস বেড়েছে, তোমার সামনে ঘোমটা ছাড়াই দাঁড়াচ্ছে। মেচকাও তো পুরো অবাক, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না যেহেতু বাড়িতে লোকজন আছে। যে তোমাকে না জানিয়ে কিন্তু ওরা দিদির বাপের বাড়িতেও গেছিল। মেচকা বলে মা এখন ছাড়ো, এসব পরে দেখে নেবো, আগে চলো আমরা এই কাজটা সামলাই। ওরা পুরো চেষ্টা করে যাতে সমুদ্রের বিয়েটা না হয়। মেজমা বলে আচ্ছা বর্দি, তোমার কি মনে হয় যে এতে কি কাজ হবে? মায়ের মন কি মানে বদল হবে? না বলে বদল হোক বা না হোক, আমরা আমাদের বিদ্রোহ চালিয়ে যাব, তাও কাজের মাধ্যমে। মা বলে একদম, আমরাও দেখতে চাই যে মা এই অন্যায়টি কতদিন চালিয়ে যেতে পারে। মায়ের জেদের জন্য আজকে আমার ছেলে বৌমা বাড়ি ছাড়া। তেজের মা এমনটাই ভাবতে থাকে। এদিকে তো সুধা ম্যারেজ বিউরোতে যেহেতু প্রথম ক্লায়েন্ট এসছে, এই সুযোগে সুধা বাড়িতে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে। সমানে তার জেঠি আর দোয়েলকে ডাকছে, কিন্তু কেউ আসে না। তেজ বলে মনে হয় বেরিয়েছে। দোয়েল ল্যাপটপটা ফেলে গেছে। বলে ঝিনুক বলে এটা তুই দোয়েল দিকে দিয়েছিলিস না? বলে হ্যাঁ, কিন্তু ঠিকঠাক জায়গাতে তো রাখবে, শাটডাউনটাও করেনি। ঝিনুক বলে দাঁড়া আমি শাটডাউন করে দিচ্ছি। এদিকে শাটডাউন করতে গিয়ে ঝিনুক দোয়েলের লেখা মেসেজগুলো সমুদ্রকে, যেগুলো মেসেজ লিখেছে সেগুলো পড়ে ফেলে। সেখানে সুধা আর সমুদ্র আছে। আর দোয়েলের এই মেসেজগুলো পড়ে তারা তো অবাক হয়ে যায়। এদিকে তো ইমনের মা ভ্লগ করতে শুরু করেছে, আর তার ভ্লগে আসার কোনো ইন্টারেস্ট তেজের মা, মেজমার আর জ্যোৎস্নার নেই। তারা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তো ডলি রেশমি বলছে হে, দাদা ভাই নেই, বৌদি নেই, আর এই মাঝখানে সমুদ্রে বিয়ে দেওয়া হচ্ছে, আমাদের একটুও ভালো লাগছে না। জ্যোৎস্না চিন্তা করে আবারও একটা বিয়ে হচ্ছে এই বাড়িতে, মানে দুটো মতের মিলন না হয়ে অমতে। আর সবাই তো আর ওনার মতো ভালো মানুষ হন না। উজ্জ্বলের কথা বলে যদি সমুদ্র মেয়েটার সাথে মানিয়ে নিতে না পারে তখন কি হবে? তখন তো দুজনেরই জীবনটা নষ্ট হয়ে যাবে। এগুলোই চিন্তা করতে থাকে জ্যোৎস্না। এদিকে তো চ্যাটার্জি বাবু আর তার মেয়ে সমুদ্রের সাথে কথা বলে নিতে চায় একবার বিয়ের আগে, কিন্তু মেচকা তো কিছুতেই দেবে না। বলে না, মায়ের সাথে সব কথা হয়ে গেছে তো সেটাই যথেষ্ট। তখন চ্যাটার্জি বাবু বলে না না, আজকালকার দিনের ছেলে মেয়ে তো একটু কথা বলে নেওয়াটাই জরুরি। সমুদ্র আদৌ খুশি তো এই বিয়েতে? মেচকা বলে হ্যাঁ হ্যাঁ খুব খুশি, আসলে আমাদের বাড়ির ছেলেটা একটু হালকা লাজুক তো, তাই জন্যই কথা কম বলে আর কি। এদিকে চ্যাটার্জি বাবুর মেয়ে বলে আচ্ছা সুধা দিদি কোথায়? আমি কিন্তু বেকারির ওই কম্পিটিশনটা দেখেছি, দেখে আমি সুধা দিদির অনেক বড় ফ্যান হয়ে গেছি। চ্যাটার্জি বাবু বলে আচ্ছা তেজ কোথায়? আফটার অল তেজ বেকারির উত্তরাধিকারী, আবার এই বাড়ির বড় ছেলে, তা সে কোথায়? জ্যোৎস্না বলে কেন, ভাই আর সুধা তো কেউ বাড়িতে নেই ঠাম্মি, কারণটা আপনাদের জানায়নি?
এদিকে তো মেয়েটি তার বাবাকে বলে, বাবা কিছুদিন আগে শুনছিলাম না যে তেজ আর সুধা দিদিকে নাকি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে কি সেটাই সত্যি? তখন মেয়েটির বাবা বলে, তাহলে কি এই বাড়িতে আমাদের সম্বন্ধ করাটা ঠিক হবে না? এরপরে চ্যাটার্জি বাবু ঠাম্মিকে কিছু বলতে যাবে, তখন কানন দেবী বলে যে এতদিন এই বাড়িতে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হয়েছে, আমার অনুশাসনই চলে এসছে, তাই আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে। ওদিক থেকে সমুদ্র ওপর থেকে নেমে আসছে। আমি এটাও বলে দেয়, আমি এটা ঠিক করেছি যে আমাদের তেজ বেকারির উত্তরাধিকারী আমি তেজকে নয় সমুদ্রকে করব। এটা শুনে আবার মেয়েটি আর মেয়েটির বাবা খুব খুশি হয়ে যায়। তেজ তো এটা শুনে অবাক হয়ে যায়, সাথে বড় মা আর মেজমা দুজনেই। সমুদ্র বলে, ঠাম্মির নিজের জেদ আর অহংকারের জন্য দাদাভাইকে সরিয়ে আমাকে উত্তরাধিকারী করবে, এটা কিন্তু সমুদ্রের একদম পছন্দ নয়। জ্যোৎস্নাও দেখে ফেলে যে ওপর থেকে সমুদ্র সবটাই দেখছে শুনছে। সুধা তো অবাক হয়ে যায়। সুধা বলে যে কি, এটা আমাদের সমুদ্র? আর ইয়েও তাই বলে, তেজও তাই বলে। বলে হ্যাঁ, এই তো দেখো না তোমাদের গুণধর ভাই, এই তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখো। আর মনে মনে ঝিনুক ভাবে যে ভেতর ভেতর এত কিছু চলছিল আর আমি বুঝতেই পারিনি। মানে ঝিনুক এখনো জাস্ট মেসেজটা পড়েছে, কিন্তু যে তার নাম দিয়ে কথাটা বলা হচ্ছে সেটা সে বুঝতেই পারেনি। তেজ বলে, হ্যাঁ কিন্তু আমি আমার ভাইকে চিনি, ও আমাকে না বলে কোনো কাজ করবে না, অন্ততপক্ষে বিয়ের সিদ্ধান্তটাও আমাকে না বলে কিছুতেই নিতে পারে না। সুধা বলে, কিছু একটা গন্ডগোল আছে যেটা আমাদের চোখে পড়ছে না। তাহলে কি দোয়েল কোনো খেলা খেলছে? নিয়ে বলেই ল্যাপটপটা দেখতে শুরু করে। তেজ বলে, আমাদের এবার হাতে নাতে ধরতে হবে। এদিকে সুধা কিছু একটা ক্লু পেয়ে যায় ল্যাপটপ থেকে, আর অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।